আমরা যদি ইতিহাসের দিকে একটু তাকাই কল্যাণ দাসের আসলে বিষয়টা কি, তাহলে আমরা দেখবো যে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে যখন শিল্প বিপ্লব হচ্ছে তখন মানে অর্থনীতি সেখানে দ্রুত প্রবৃদ্ধি হচ্ছিল, দিন দিন বাড়তেছিল। তখন একদিকে যেমন মানে একটা শ্রেণী গড়ে উঠেছিল যারা কারখানার মালিক, তারা অতি দ্রুত ধনী হচ্ছিল। অন্যদিকে যারা শ্রমিক ছিল তারা হচ্ছে দীর্ঘ সময় কাজ করতেছিল, তারা কম মজুরি পাচ্ছিল এবং তাদের জীবন অনেকটা অনিরাপদ। তাহলে এই যে দুইটা শ্রেণী সেখানে তৈরি হলো, একটা হচ্ছে যে অতি ধনী শ্রেণী আর একটা হচ্ছে মানে হতদরিদ্র শ্রমিক শ্রেণী। এই একটা ব্যবধান বা ফারাক তৈরি হলো। এর ফলে সেখানে কিন্তু একটা একটা আগ্নেয়গিরির মতন একটা অবস্থার সৃষ্টি হলো। পরবর্তীতে এই এইটার উপরে ভিত্তি করে এই পরিস্থিতির ভিতরে কার্ল মার্কসের যে আমরা দেখি যে সামর্থ্যের চিন্তাধারা, যেটা রেড মিনান্স আমরা বলতেছি, সেটার ঝড় বয়ে গেল। বিষয়টা কি, শ্রমিকরা এই যে বৈষম্যটা এটা মেনে নিতে পারলো, তারা সংগঠিত হওয়ার চেষ্টা করলো, অধিকার তাদের অধিকার মানে জানালো, দাবি করলো, সাথে সাথে পুঁজিবাদী যে শোষণ ব্যবস্থা সেটাকে তারা প্রশ্ন করা শুরু করলো। তখন হচ্ছে লন্ডন, তারপরে প্যারিস, তারপরে হচ্ছে বার্লিনের যে অভিজাত শ্রেণী আছে, তারা দেখলো যে এই অসন্তোষটা যদি কোনোভাবে বিপ্লবের রূপ নেয় তাহলে তাদের অর্থনৈতিক যে ক্ষমতা বা তাদের রাজনৈতিক ক্ষমতা এটা অনেকটা হুমকির সম্মুখীন হবে। তখন তারা কি করলো, তারা কি তাহলে পুঁজিবাদী ব্যবস্থাকে ভেঙে ফেললো যে শোষণের ব্যবস্থা থেকে? না, সেটাকে তারা ভাঙলো না, বরঞ্চ কি করলো, এই ব্যবস্থার সবচেয়ে ভয়াবহ যে ক্ষতটা সেটাকে তারা একটা ব্যান্ডেড লাগিয়ে দিল। শ্রমিকদের যাতে বিদ্রোহী চেতনা প্রশমিত হয় এবং সাথে সাথে সমাজতান্ত্রিক বিপ্লবের আশঙ্কা কমানো, রাষ্ট্রের মধ্যে তারা কিছু সামাজিক নিরাপত্তা, কিছু স্বাস্থ্য বীমা, কিছু দুর্ঘটনা বীমা এবং বেকার ভাতা এগুলা তারা নিয়ে আসলো। এই যে রাষ্ট্রীয় সামাজিক সুরক্ষা ব্যবস্থায় পরবর্তীতে এটা থেকেই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের ধারণাটা পরিচিতি লাভ করে। তা আধুনিক যে কল্যাণ রাষ্ট্র এইটার পথিকৃৎ হচ্ছে অটো ভন বিসমার্ক। তিনি ছিলেন জার্মানির লোহমানের চ্যান্সেলর তাকে বলা হয়। তিনি তিনি কিন্তু আসলে যে সামর্থ্যশীল ছিলেন না, তিনি ছিলেন হচ্ছে কট্টর রক্ষণশীল এবং সাথে সাথে রাজতন্ত্রের অনুগত। তিনি লক্ষ্য করলেন যে আমরা যদি শ্রমিক শ্রেণীর ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত না করি তাহলে তারা বিপ্লব করতে পারে। পরবর্তীতে তারা যেটা করলো, পুঁজিবাদের সেই ব্যবস্থাকে কাঠামোটাকে ঠিক রাখলো, ঠিক রেখে সেখানে কিছু সামাজিক বীমা, তারপরে জনকল্যাণের কিছু ব্যবস্থা রাখলো। এর ফলে যেটা হলো যে আহ, মানে সেখানে বিপ্লবটা ঠেকানো সম্ভব হলো। দেখেন আমাদের বাংলাদেশের জনগণের জন্য আমরা যদি বিশ্বমানের আইটি সেক্টর এবং টেকনোলজি ট্রেনিং সেন্টার আমরা করি, সেখানে তাদেরকে ট্রেন করি, বাংলাদেশে প্রচুর বিদেশি শ্রমিক কাজ করে, তাহলে এই জায়গাগুলোকে আমরা রিপ্লেস করতে পারি। তাহলে এখানে মাল্টিপল ইফেক্ট আমরা বেনিফিট পাবো। কিভাবে, যে আমার যে সমস্ত শ্রমিকগুলো বিদেশে কাজ করে তাদের তাদের যে বৈদেশিক মুদ্রা এখানে নিয়ে যায় সেটা সেই হবে, সাথে সাথে আমাদের শ্রমিকগুলো কি কাজ পাবে। নাম্বার টু হচ্ছে যে আমাদের এখানে একটা আলোচনা আছে যে সার এবং কৃষিতে আমরা দিন দিন ভর্তুকি কমাচ্ছি, ঠিক আছে, অথচ যে সমস্ত কান্ট্রি গুলো বলতেছে আমেরিকা $70 বিলিয়ন কৃষিতে ভর্তুকি, তারা ভর্তুকি বাড়াচ্ছে, আমরা কমাচ্ছি। ভর্তুকি কমানো যাবে না, বরঞ্চ থেকে সার এবং ডিজেলের দাম কমাইতে হবে যাতে এই সুবিধাটা প্রান্তিক পর্যায়ে পড়ে। বলছে যে ভর্তুকি তো আসলে দেখা যাচ্ছে যে তাদের কাছে পৌঁছে না, এবং আমাদের কৃষি কিন্তু এখানে আধুনিক না। আপনারা দেখবেন যে সেই সনাতন পদ্ধতি সবকিছু করা হয়, এখানে হারভেস্টিং কাল্টিভেশন কিন্তু এখনো সনাতন পদ্ধতি। তাহলে এখানে যেটা আধুনিক পদ্ধতি সেটার জন্য আমরা একটা ইন্ডাস্ট্রি করতে পারি, তাহলে কৃষি আমাদের কি আরো আপডেট হবে। আমি 3 নম্বরে যদি বলি যে স্বাস্থ্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর। আমাদের বাংলাদেশ থেকে প্রচুর লোক বাহিরে হচ্ছে চিকিৎসা নিতে যায়, এতে আমরা অনেক পরিমাণে কি আমাদের ডলার চলে যায়। তা আমরা যদি সেটা না করি কিন্তু বিশ্বমানের হসপিটাল এখানে করতে পারি। আমাদের প্রয়োজন হয় স্বল্প সময়ের জন্য আমরা চিকিৎসক কি করতে পারি, এখানে হায়ার করতে পারি, করে আমাদের জনগণকে আমরা বিনামূল্যে চিকিৎসা দিব। এবং যদি বিশ্বমানের হসপিটাল হয় তাহলে আশেপাশের কান্ট্রি গুলো থেকে এখানে লোকজন আসবে চিকিৎসা, সেই আয়টা দিয়ে কিন্তু আমরা হসপিটাল পরিচালনা করতে পারি। সর্বশেষ এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এনার্জি সেক্টরটা, যেটা আমাদের দেশের সার্বভৌমত্বের সাথে আমাদের টেকসই উন্নয়নের সাথে খুব গুরুত্বপূর্ণ জড়িত। আপনারা জানেন এই সেক্টরটার উপরে মানে বিদেশি বিভিন্ন কোম্পানি সবচেয়ে বেশি পরিমাণে হস্তক্ষেপ, যা আমরা কতটা যে ভালনারেবল সিচুয়েশন আছি সেটা আমরা দেখতে পাই ইরান যুদ্ধের সময়, যে আমরা সবচেয়ে ভালনারেবল কান্ট্রির মধ্যে আমরা বাংলাদেশ ছিল। তো এই সেক্টরটা যদি কি আমরাকে সাস্টেনেবল করতে চাই, আমাদের উচিত হচ্ছে
পেট্রো বাংলা বাপের এটাকে সত্যি সরকার, তাদের সক্ষমতা আছে, এটাকে এখন বাড়াই যাবে, তাদের যতটা তহবিল আছে সেটাকে দিতে হবে। আমি আশা করি যে এই বিষয়গুলো যদি হয় তাহলে আমাদের এই সামগ্রিক উন্নয়ন হবে, সাথে সাথে সেটা টেকসই হবে। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।